আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কলকাতায় হাদির সন্দেহভাজন দুজন খুনি ধরা পড়েছে। কলকাতায় খুনি ধরা পড়েছে, অথচ এই সংবাদ বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে? পাশাপাশি সারা বিশ্বে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে যে তেলের একটা সংকট দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার কেন ভারতের কাছে ডিজেল সহায়তা চাইছে? আজকে এই বিষয় দুটো নিয়ে আপনাদের সাথে কথা বলব। আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল আপনারা সবাই জেনেছেন যে ভারতে কলকাতায় যশোর যে বেনাপোল সীমান্তটা আছে তার কাছেই হলো বনগাঁ। সেই বনগাঁ থেকে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স তারা ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সেই হাদির দুজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে, একজন ফয়সাল আর একজন আলমগীর। আমরা জানি যে হাদির হত্যার পরেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে বারবার বলা হয়েছিল যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে। কিন্তু তারপরে আমরা দেখেছি দুবাই থেকে ফয়সাল ভিডিও পাঠিয়েছে, সে তার প্লেনের টিকিটের বোর্ডিং পাসের ছবি দেখিয়েছে এবং বলেছে সে দুবাই অবস্থান করছে। কিন্তু হঠাৎ করে ভারতেই গ্রেপ্তার হলো এবং শোনা যাচ্ছে সে বনগাঁ থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বাংলাদেশের সদ্য নিযুক্ত ডিজিএফআই প্রধান তিনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারতে গিয়ে তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে শোনা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক তথ্য প্রমাণও ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে এই সন্দেহভাজন দুজন খুনিকে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদের আদালতে ওঠানো হয়েছিল এবং সেখান থেকে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তো হাদির হত্যাকারী যাদের সন্দেহ করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ ঢাকায় আসায় এনসিপি নেতাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে হাদিকে যখন হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে খুব চেষ্টা করা হয়েছিল এই হত্যার দায়টা আওয়ামী লীগের উপর চাপানো, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি। তারপরেই তারা চেষ্টা করেছিল যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে এই খুনের দায়ে ফাঁসাতে। কারণ হাদি এই মির্জা আব্বাসের এলাকা ঢাকা মতিঝিল ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই জন্য সে ব্যাপক ক্যাম্পেইন করছিল। তো যারা চাচ্ছিল যে এই ফাঁকে যদি মির্জা আব্বাসকে একটু ঘায়েল করা যায়। তারপরে যেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল যে হাদিকে যারা গ্রুম করেছে, হাদিকে যারা ইনকিলাব মঞ্চের নেতা বানিয়েছে, হাইলাইট করিয়েছে, সেই হাদিকে তারাই হত্যা করেছে। এবং হাদি কিন্তু ৫ই আগস্টের আগে তেমন উল্লেখযোগ্য কোনো নাম না, আমরা কেউ তার নাম শুনিনি, কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের বিশাল নেতা হয়ে গেল এবং সে অশালীন ভাষা সে রাজনীতিতে ইম্পোর্ট করেছিল এবং সেই ভাষা দিয়েই সে খ্যাতিতে চলে গিয়েছিল। মানে এই ভাষাটি আসলে এই রমজান মাসে আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো জানেন। এই হাদিকে হত্যা করা হলো, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হলো। এই সবই মনে হয়েছে যে একটি প্ল্যান্ড ওয়েতে। এখন যারা হাদিকে হাদি বানিয়েছে এবং হাদিকে হত্যা করেছে তাদেরই এক অংশ এখন আতঙ্কে ভুগছে। কারণ তদন্ত হলে প্রকৃত সত্যটা বেরিয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে এই হাদির হত্যার মধ্য দিয়ে তাদের বিএনপি সরকার ফাঁসিয়ে দেবে। কিন্তু বিএনপি সরকার ফাঁসাবে নাকি প্রকৃত তদন্ত হলে খুনিরা বেরিয়ে যাবে, এটি নিয়েই আসলে এখন কথা হচ্ছে এবং এর ফলে এনসিপির কিছু নেতা বেশ আতঙ্কে ভুগছে। এবং আরো একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা। এই ঝুমার সাথে নাকি
যে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার হয়েছে, ফয়সাল এবং আলমগীর। এই ফয়সালের সাথে নাকি দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। হাদি হত্যায় ঝুমার সম্পৃক্ততা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং কলকাতায় গ্রেপ্তারের সাথে সাথে ঢাকায় এই সমন্বয়ক, এনসিপি, এই ঝুমা, এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখা যাক কি হয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে সন্দেহভাজন খুনি, তাদের কি ভারত বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে বন্ধি বিনিময় চুক্তি আছে, ভারত সরকার চাইলে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আবার যেহেতু তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, এটা একটা অপরাধ। সেই অপরাধের বিচার হলে হয়তো তাদের ভারতে একটা সাজা দিয়ে বা ভারতে তাদের এই অপরাধের বিচার হতে পারে। সো কি হতে পারে সেটা আমরা দেখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন তেলের মূল্য ভীষণ বেড়েছে। তেলের দুষ্প্রাপ্যতাও এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের কাছে নাকি 14 দিনের জ্বালানি তেল মজুদ আছে। পরে অবশ্য বলেছে যে এটা ঠিকভাবে কোট করা হয়নি। যাই হোক, বাংলাদেশের কাছে তো অনেক দিনের জন্য তেল মজুদ নেই। সুতরাং এই তেল নিয়ে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। আগেও বলেছি যে প্রাইভেট কারকে 10 লিটারের বেশি তেল প্রতিদিন দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন সাংবাদিক অধিক তেলের দাবিতে তার কাছে থাকা অস্ত্র দিয়ে সে তেলের পাম্পের কর্মচারীদের ভয় দেখাচ্ছে। সে ভিডিওটা দেখাইলাম না, ইউটিউবে আবার এসব রেস্ট্রিকশন থাকে। এখন বাংলাদেশ সরকার এই তেলের এই ক্রাইসিসে উদ্ধার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স থেকে তেল কালেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা জানলাম যে 2017 সালের 22শে অক্টোবর শেখ হাসিনার সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তি করেছিল, 15 বছর ব্যাপী এই চুক্তি। এই চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ সরকার পাইপলাইন দিয়ে ডিজেল আনতে পারবে। শিলিগুড়ির ডিপো থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন স্থাপন করা হয়েছে, এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল এই পাইপলাইন দিয়ে পার্বতীপুরে আসবে, এবং 2026 সালের কোটা অনুযায়ী 1,80,000 ইউনিট ডিজেল বাংলাদেশ সরকার আমদানি করতে পারবে। এবং বর্তমানে যেহেতু এই ক্রাইসিস এবং বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশ সরকার তেল সংগ্রহ করার চেষ্টা করছে, সেহেতু এই চুক্তির অধীনে এখন ভারত সরকারের কাছে এই তেল সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু তিনি মিটিং করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে, এবং এখন পর্যন্ত ইট ইজ লুকিং ভেরি পজিটিভ। যেটা আমি বলতে চাচ্ছি যে সারা জীবন তো ভারত বিরোধী রাজনীতি করলো বিএনপি, জামাত, ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে আমাদের কানে ঝালাপাড়া করে ফেললো। সেই বিএনপি সরকার আজকে বিপদে শেখ হাসিনার করা চুক্তির আওতায় ভারতের কাছে হাত পেতেছে। এটা নিয়ে আজকে একজনের সাথে আলাপ হচ্ছিল, এক বড় ভাইয়ের সাথে, যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছে, এটা আজকে যতটা না আলোচিত হচ্ছে, আগামী 5 বছর পরে শত্রুও বলবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি পদ্মা নদী পার হয়ে সেই এমন হয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের মধ্যে পড়তে হয়েছে, বা বড় বড় ঢেউ লঞ্চ কাঁপছে, তো সেই জায়গায় পদ্মা সেতু করেছে। এখন আমি খুলনায় চলে যেতে পারি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, গোপালগঞ্জ চলে যায় 2.5 ঘন্টায়, আমার বন্ধুর বাড়ি নড়াইল যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়। তো এই যে বৈপ্লবিক কাজটা করেছে শেখ হাসিনা, যেটা ছিলেন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। পদ্মা সেতু করতে যে এত এত বাধা তিনি পেয়েছেন। এই পদ্মা নদীটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এখানে পাইলিং করাটা ছিল ভীষণ কঠিন, কিন্তু যত বাধা এসেছে শেখ হাসিনা তত দৃঢ়তার সাথে সেই বাধা অতিক্রম করেছে। শুধুমাত্র পদ্মা সেতু তৈরি করার জন্য বিশাল হ্যামার তৈরি করতে হয়েছে জার্মানিতে, সেই জার্মানির থেকে সেটা আনা হয়েছে শুধুমাত্র এই সেতুটা করার জন্য, এবং এই চ্যালেঞ্জের কারণে সেতুর যে ইনিশিয়াল এস্টিমেটেড এক্সপেন্ডিচার সেটা পরবর্তীতে বেড়েছে। আমি এই সেতুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আর্মির একটা বন্ধু ছিল, সে এই রেল সেতুটার সাথে জড়িত ছিল, সে লিড করেছে। আমার আরেকটা বন্ধু ছিল, এই অ্যাপ্রোচ রোড করেছে। আমি পদ্মা সেতুর ওই যখন তৈরি হয় তখন ওই যাওয়া আসার পথে
দু একবার দাওয়াতও খেয়েছি তাদের ক্যাম্পে। যখনই পদ্মার নদীর ঘাটে যেতাম, এই আর্মির সোর্সে আমাকে ফেরিতে একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তো আমরা তো দেখেছি। তো শেখ হাসিনা হ্যাজ ডান দিস এবং নির্ভীক একজন নেত্রী ছিলেন। জীবনের পরোয়া করেনি। এই যে আজকে তারেক রহমানের কথা বলেন, ১৭ বছর লন্ডনে যেয়ে নির্বাসনে ছিলেন। আসার সাহস পাননি। অনেক নেগোশিয়েশন করে ২৪ সালের ৫ই আগস্টের ১ বছরেরও পরের বছর ২৫শে ডিসেম্বর আসছে। বাট শেখ হাসিনা নেভার কেয়ারড ফর হার লাইফ। সো বাংলাদেশের জন্য যা করে গেছেন এবং এই যে ভারতের সাথে কথায়, কথায় বলা হয় যে ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, এই করেছে, সেই করেছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটা চুক্তি করা হয়েছে। বরং যারা এই ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে আওয়ামী লীগের গায়ে ভারতের দাসত্বের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তো শেখ হাসিনাকে আজও এই ক্রাইসিসেও আমরা কিন্তু মনে করছি তার দেখানো, তার আমলে সম্পাদিত চুক্তির আওতায় আজকে এই তেলের ক্রাইসিস মেটানোর চেষ্টা করছি। আর সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, আইসিটিতে একটা প্রহসনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেই। এই জামাত, রাজাকার এদের প্ররোচনায় ইউনূসের মতো একটা দেশ বিরোধী মানে চূড়ান্ত রাজাকার বলা যায় তাদের পাল্লায় পড়ে আজকে আমরা একটা মানুষ যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য এত কিছু করলো আর তাকে আমরা অসম্মান করলাম। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এখন এই হাদির খুনিদের স্টেটমেন্ট, তদন্ত এবং সেটা কিভাবে প্রভাবিত করে এবং এর হাদির পেছনে যে মূল হত্যাকারী যারা, তারা বেরিয়ে আসে কিনা, তাদের পরিচয় মানুষের সামনে বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, তাকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পর, একটি বিশেষ শ্রেণী আলাদা একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। স্পষ্টত যদি আপনি ধরেন, একটি মানুষকে জীবন্ত কবর দেওয়ার জন্য, একটি জীবন্ত মানুষকে পচিয়ে ফেলার জন্য, একটি সুস্থ এবং সবল মানুষের সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দ্বারা তাকে আক্রান্ত করার জন্য যে ধরনের প্রচার দরকার, প্রোপাগান্ডা দরকার, খুব ম্যাটিকুলাসলি সেই কাজগুলো এই ভদ্রলোককে করা হচ্ছে। এখানে আমরা যারা মজা নিচ্ছি, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের ছেলের বয়সের চাইতে অনেক ছোট। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি উঠতে বসতে এবং তার সঙ্গী সাথী, তার লোকজন সহকারে তাকে যেভাবে অপমান করছেন, যেভাবে গালাগাল করছেন, এটা কোনো অবস্থাতেই ভদ্র সমাজে শোভনীয় নয়। কোনো রাষ্ট্রীয় কালচারে এটি ধারণ করা হয় না। যে দেশে বিচারের ব্যবস্থা আছে, যে দেশে সভ্য সমাজের সামাজিকতা আছে, যে দেশে মানুষের বিবেক আছে, বোধ আছে, সেখানে একজন প্রবীণ রাজনীতিবিদকে প্রকাশ্যে উঠতে বসতে অহরহ এভাবে যেভাবে মির্জা আব্বাসকে পচানো হচ্ছে, এটা সমর্থনযোগ্য নয়। এটির সামাজিক প্রতিরোধ দরকার, এটির রাষ্ট্রীয় প্রতিরোধ নয়, রাষ্ট্রীয় বিচার দরকার। এবং এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন পুনরায় না ঘটে, এই ব্যাপারে সকলের সচেতন হওয়া দরকার। ব্যক্তি মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ অনেক থাকতে পারে, যা যা বলা হচ্ছে সেটা সত্য হতে পারে। তার জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে, তথ্য আছে, প্রমাণ আছে। কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি অন্যায় করে, এমনকি আরও জঘন্য অপরাধ করে, প্রচলিত অর্থে আপনি কোনো অবস্থাতেই তার বিরুদ্ধে সামাজিক মত তৈরি করতে পারেন না। মাইক লাগিয়ে প্রকাশ্যে তার ব্যক্তিগত জীবন তছনছ করে দিতে পারেন না। যখন আপনি এই কাজ করেন, ইট মিনস রাষ্ট্রে বিচার নেই। যদি মির্জা আব্বাস চাঁদাবাজ হয়ে থাকেন, চাঁদার টাকায় তিনি তার বিত্ত বিলাস বৈভব তৈরি করে থাকেন, সেই মির্জা আব্বাসের চাঁদা দিয়ে যদি বিএনপি চলে, আর এ ব্যাপারে যদি আপনি
রাষ্ট্রের কোনো সাহায্য না পান, সহযোগিতা না পান, সেক্ষেত্রে আপনি বড়জোর প্রতিবাদ জানাতে পারেন, বিদ্রোহ করতে পারেন, বিপ্লব করতে পারেন, আন্দোলন করতে পারেন। কিন্তু যেটিকে বলা হয় নুইসেন্স, যেটিকে বলা হয় ইপটিজিং, যেটিকে আপনি রীতিমতো একটা পুরুষের জন্য বলাৎকার, ধর্ষণ বলে আপনি আখ্যায়িত করতে পারেন, সেই কাজ করার অধিকার এ সমাজে কারোরও নেই। মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা লেগেছেন, মির্জা আব্বাসের যারা প্রতিদ্বন্দ্বী, তারা হয়তো খুব মজা পাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন যে ঢাকা শহরে দীর্ঘদিন আপনি আধিপত্য দেখিয়েছেন, দীর্ঘদিন আপনার ক্ষমতা ছিল, দাম্ভিকতা ছিল, এখন এই পরিস্থিতি আপনি বুঝেন কত ধানে কত চাল। কিন্তু এটা শেষ নয়। এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে, এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপি রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। মির্জা আব্বাসকে পুষিয়ে দেওয়ার মাধ্যমে তারেক জিয়াকে টার্গেট করা হচ্ছে, তারেক রহমান সাহেবের পরিবারকে টার্গেট করা হচ্ছে। যারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে, তাদেরই আরেকটি অংশ বা অপরপক্ষ। তারা কি তারেক রহমান সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি সালাউদ্দিন সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি তারেক রহমান সাহেবের পরিবার পরিজন নিয়ে বাজে কথা বলেননি? এ সমাজ এভাবে চলতে পারে না। বোঝার চেষ্টা করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চালাচ্ছে বিএনপি। সেই বিএনপির একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি 50 বছরের অধিক সময় ধরে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করেন ঢাকা শহরে। বহুবার মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন। তার এই জীবন সাহানে এসে তাকে যেভাবে পচানো হচ্ছে, আমি মনে করি বিএনপির অনেক কিছু করণীয় আছে। বিএনপি যদি সেই কাজটি না করে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি যদি এটির সুরাহা করতে না পারে, তারা তারেক জিয়াকে রক্ষা করতে পারবে না, তারা সালাউদ্দিন সাহেবকে রক্ষা করতে পারবে না, এমনকি মির্জা ফখরুল সাহেবকে রক্ষা করতে পারবে না। মির্জা আব্বাসের মতো মানুষকে দিয়ে শুরু। এই কয়দিন আগে আপনি চিন্তা করুন, তরুণ নেতা এরশাক, তাকে নিয়ে মানুষ ঠাট্টা করত, নিমডা, সান্ডা, এই বিভিন্ন কথাবার্তা বলে। এখন সেটা কমেছে, কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে কোনো অবস্থাতে সেটা থামছে না। যদি এটা চলতে থাকে, এরপরে এরশাককে ধরা হবে, এরপরে রবিউলকে ধরা হবে। ঢাকা শহরে যারা যারা বিএনপির যাকে বলা হয় সাংগঠনিক শক্তিমত্তা, যাদের হাতে নিয়ন্ত্রিত, তাদের সবাইকে আস্তে 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 সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যখন সম্মিলিতভাবে বিএনপির উপর আক্রমণ চালানো হবে, তখন আর বিএনপির কিছু করার থাকবে না। সবচেয়ে বড় কথা হলো যে একজন মানুষ, প্রবীণ একজন মানুষ, তিনি এই সমাজে লাঞ্ছিত হচ্ছেন, আমরা সবাই মজা নিচ্ছি। এ যেন আদিমকাল, এ যেন আইএমএ জাহিলিয়াতের যুগ হয়ে গেছে। আরে বাবা, দরকার হলে মির্জা আব্বাসকে মেরে ফেলো, তাকে জীবন্ত কবর দাও, তাকে পুড়িয়ে মারো, কিন্তু একজন জীবিত মানুষকে এভাবে লাঞ্ছিত করার কোনো অধিকার কোনো সমাজের কোনো ব্যক্তির নেই। অন্যদিকে এই যে মির্জা আব্বাসকে এত অপমান করা হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে বিএনপি একজন শীর্ষ নেতা আজ পর্যন্ত একটা হুমকি দেয়নি, আজ পর্যন্ত একটা ধমক দেয়নি, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যদি এই অবস্থা হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতা চলে গেলে কি অবস্থা হবে? অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকতে যদি একজন এত বড় নেতাকে হয়, তাহলে অন্যান্য যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদেরকে যদি এর চাইতেও ন্যাক্কারজনক অপমান, ন্যাক্কারজনক ট্যাগ দিয়ে আজে বাজে কথাবার্তা বলে তাদেরকে যদি লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, তাহলে কি হবে? বিষয়টি মির্জা আব্বাসের একার নয়,
মির্জা আব্বাসের যারা বয়সী লোক আছেন তাদের সকলের, আপনার আমার সকলের, মির্জা আব্বাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সে ঘটনা আমার ক্ষেত্রে ঘটতে পারে, আপনার ক্ষেত্রে ঘটতে পারে। মির্জা আব্বাসের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। গত 2-4-5 বছর ওনার সঙ্গে আমার টেলিফোনে কখনো কথাবার্তা হয়নি, কিন্তু ওনার এই অবস্থা আমাকে ব্যথিত করছে, আমাকে অপমানিত করছে। এই জিনিসগুলো আমি কোনো অবস্থাতে মানতে পারি না। তিনি কি করে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হলেন, কি করে ঢাকা ব্যাংকের ডিরেক্টর হলেন, তার পরিবার এত টাকা পয়সা কী করে মালিক হলো? প্রশ্ন যদি থাকে যান, দুর্নীতি দমন কমিশনে যান। প্রশ্ন যদি থাকে তার বাসার সামনে তথ্য প্রমাণ সহ মিছিল করেন, মিটিং করেন। কিন্তু এটা কি ধরনের টিটকারি, এটা কি ধরনের ভব্যতা, এটা কি ধরনের কথাবার্তা? এই অবস্থা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা, এবং বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যাদের আওয়াজ আছে, যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, সবাই একটু চুপ করে ভাবুন তো। আপনাদের কেউ কেউ হয়তো মির্জা আব্বাসের মৃত্যু কামনা করেন, আপনাদের কেউ কেউ হয়তো চান না যে মির্জা আব্বাস থাকুক, কিন্তু মির্জা আব্বাস তো ইজ এ পার্ট অফ বিএনপি। বিএনপির দুঃসময় সে কি কিছু করেনি? তার জীবনের একটা বিরাট সময় বিএনপির জন্য কি সে শেষ করে দেয়নি? এই অবস্থাতে কেন তিনি লাঞ্ছিত হবেন? কেন তিনি একজন বিএনপির মধ্যে কোনো বন্ধুও পাচ্ছেন না? কেবলমাত্র নয়ন নামে যুবদলের একটি ছেলে এই সময়টিতে তার পাশে দাঁড়িয়েছে। নয়ন ছাড়া কি বিএনপিতে অন্য কোনো যুবদলের ছেলে নেই? যুব মহিলা, মানে যাকে বলা হয় মানে মহিলা দলের যে নেত্রী যারা আছেন তারা কি নেই? অন্য কোনো পুরুষ কি নেই? অ্যাটলিস্ট এই কথাগুলিকে বলা যায় না যে না, এটা ঠিক নয়, দিস নট দ্য রাইট ওয়ে, দিস নট দ্য কারেক্ট ওয়ে। সমালোচনা করতে চান, বিদ্রোহ করতে চান, ঘৃণা জানাতে চান, নিন্দা জানাতে চান, দেয়ার ইজ এ কোড, এই বাংলাদেশে আছে। কিন্তু এই যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত কিছু দেখে আছি, এই সময়টাতে সে গত এই 1.5 বছর ধরে মির্জা আব্বাসকে নিয়ে যা কিছু হচ্ছে, এরকম দৃশ্য তো আমি কখনো দেখিনি। বাংলাদেশে অনেক বড় বড় ক্রিমিনাল, আমাদের দেশে একটা সময় গালকাটা কামাল ছিল, বাস্টার্ড সেলিম ছিল, মুরগি মিলন ছিল, টোকাই সাগর ছিল, আরো কত ডাকাত শহীদ ছিল, ডেভিড ছিল, মানুষের জীবন তছনছ করে দিয়েছে। মির্জা আব্বাস কয়টা রেপ করেছে, কয়জনের বাড়ি ঘর লুট করেছে, কয়জনের ডাকাতি করেছে, কয়জনকে? মির্জা আব্বাস কয়জনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে? আর দেখেন তো, মির্জা আব্বাসের ওই বাড়িতে এ যাবৎ কত লক্ষ মানুষ খাওয়া দাওয়া করেছে। তিনি এই জাতির জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, একটু হিসাব করেন না। এই জিনিসগুলো না করে একটা নেতা তো এমনি এমনি তৈরি হয় না, বহু বছর লাগে, বহু সময় লাগে, কখনো কখনো শতাব্দী লেগে যায়। ওই শাহজাহানপুর এলাকা থেকে শুরু করে যে এলাকাতে একজন মির্জা আব্বাস তৈরি হয়েছে, কই গত 200 বছর তো মির্জা আব্বাসের কাউন্টার বা কন্টেম্পোরারি আরেকজনের নাম ওই অঞ্চলের মানুষ জানে না। আমরা তো কেউ ঢাকা শহরে এই নাম জানি না। এটা কি এমনি এমনি চাঁদাবাজির কারণে তো সে আজ এই পর্যায়ে আসছে? এই ঢাকা শহরে তো অনেক নেতা আসছে, কিন্তু মির্জা আব্বাসের টেম্পোরারি তো দ্বিতীয় কোনো নাম আমরা এই ঢাকা শহরে বলতে পারি না। এটা কেবলই চাঁদাবাজির জন্য, কেবলই বিএনপি রাজনীতির জন্য? তার কি কোনো ভালো কাজ নেই? সেই ভালো কাজগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ যদি বিএনপিতে না থাকে, এই যে মির্জা আব্বাসের যে পতন, এই পতন থেকেই বিএনপির পতন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।